নমস্কার, দেখছেন হাল্লা বল। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। নতুন সরকার শপথ নিল, নতুন মন্ত্রিসভার বৈঠক। আজকে যে দপ্তরের দায়িত্ব মন্ত্রীরা নিয়েছেন তাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হলো এবং সেই বৈঠকে একাধিক বিষয় সামনে এসেছে। আস্তে আস্তে এই নতুন মন্ত্রিসভা, নতুন সরকার, তারা গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এবং বেশ কিছু সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই জানানো হয়েছে, আর কিছু সিদ্ধান্ত হয়তো আগামী সময়ে নেওয়া হবে। কিন্তু আজকে শুভেন্দু অধিকারী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যে কথাগুলো বলেছেন, একটা করে বক্তব্য উনি রাখছেন, আর আমাদের সবার মনে হচ্ছে যে তার মানে এতদিন বাংলায় এগুলো কিছু হয়নি। কাঁটা তার দিয়ে ঘেরার কথা যে জায়গাগুলো, সেগুলো ঘেরা হয়নি। আমরা দেখেছি যে 26,000 শিক্ষক রাস্তায় বসে আছে, তারা মার খাচ্ছে, তাদের সঙ্গে সঠিক বিচার হয়নি। আমরা দেখেছি প্রত্যেকটা সরকারি দপ্তরে দুর্নীতির মারাত্মক অভিযোগ উঠেছে। আমরা এও দেখেছি বিএনএস কার্যকর করার কথা থাকলেও সেটা কার্যকর হয়নি। আমরা দেখেছি এটাও যে 2025-এর 16ই জুন, আপনাদের মনে থাকবে যে জনগণনার জন্য সার্কুলার চালু করা হলো, সেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে দিলেন আমরা মানি না। অর্থাৎ একটার পর একটা আজকে যারা শুভেন্দু অধিকারী অ্যানাউন্স করলেন, তার কিচ্ছু মানা হয়নি এই বাংলায়। আর তাই ক্রমশ পিছিয়ে পড়েছে রাজ্যটা। গোটা দেশের বাকি রাজ্যের সঙ্গে তুল্যমূল্য বিচার করতে যাই, গোটা বিশ্বের কাছে বিচার করতে যাই, ক্রমশ পিছিয়েছে বাংলা, পিছিয়েছে বাঙালি। আর আজকে ঠিক সেখান থেকে গুরু দায়িত্ব, গুরুভার কাঁধে তুলে নিয়েছেন শুভেন্দু অধিকারী, কাঁধে তুলে নিয়েছেন বিজেপির প্রত্যেকজন বিধায়ক, বিজেপির মন্ত্রীরা এবং সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বাংলাকে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ করতে হবে। আর সেখানে গিয়েই শুভেন্দু অধিকারীর সরকার থামবে যতক্ষণ না পর্যন্ত এই সংকল্প পত্রের প্রত্যেকটি সংকল্প এই বিজেপি সরকার পূরণ করতে না পারছে, ততক্ষণ পর্যন্ত একদিনও বিশ্রাম নেবেন না শুভেন্দু অধিকারী এবং তার মন্ত্রিসভা। আজকে হাল্লা বলে আমি দেবারতী আপনাদের সঙ্গে রয়েছি এবং এগুলো নিয়ে কথা হবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বারবার যে কথা অমিত শাহ, বারবার যে কথা নরেন্দ্র মোদী এখানে প্রচারে এসে বলেছেন যে যেভাবে হোক অনুপ্রবেশ আটকাতেই হবে, যেভাবে হোক অনুপ্রবেশ আটকাতেই হবে, কারণ এখানে ন্যাশনাল সিকিউরিটি সেটা জড়িত অবস্থায় রয়েছে। শুধু বাংলা নয়, গোটা দেশ বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে। আর ঠিক সেখান থেকেই শুভেন্দু অধিকারী কি বলছেন, কাঁটা তার যে জায়গাগুলোতে সীমান্ত সুরক্ষার জন্য প্রয়োজন, ডেফিনেটলি দেবে সরকার, এবং আজ থেকেই বিএসএফ কে জমি দেওয়া হচ্ছে। দেখুন কি বলছেন। এর দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা আর খুব স্বাভাবিকভাবেই খুশি সীমান্ত পারের মানুষগুলো। তারা বলছেন হ্যাঁ, আমরা জমি দিতে প্রস্তুত, আমরা দেব জমি। কেন এতদিন চাওয়া হলো না জমি আমাদের কাছে? কেন এতদিন আমাদের দুষ্কৃতি মূলক আচরণ যারা করছে তাদের বন্দুকের নলের সামনে দাঁড়াতে হয়েছে? আপনারা বিশ্বাস করতে পারেন ওই প্রান্তিক মানুষগুলোর অবস্থা এতদিন কি ছিল? 15টা বছর ধরে এই মানুষগুলো সহ্য করে গিয়েছে যে ওপার থেকে কেউ বা কারা বন্দুক নিয়ে এপারে ঢুকছে, আর এদের মাথার কাছে বন্দুক ধরে বিভিন্ন রকমের অনৈতিক কাজ করে যাচ্ছে। কারা এরা? কেন এতদিন সুযোগ পেল
এখান থেকে আসার। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় চক্রবর্তী একটা প্রতিবেদন তুলে ধরেছেন পেট্রাপোল সীমান্তে, চলুন দেখাই সেখানকার ছবি। কেন বলছি এই কথা, কারণ একদিকে বাংলাদেশ এবং একদিকে ভারত, ঠিক মাঝখানে দাঁড়িয়ে জ্যোতির্ময় যখন লাইভ সম্প্রচার করছে আমরা তো বুঝতে পারছি না দেখে যে এইটা বাংলাদেশ, ঠিক এই পাটটা বাংলাদেশ, ঠিক এই পাটটা ভারত, মাঝখানে কোনো কাঁটাতার নেই। দেখুন সেই ছবি একটু দেখাই আপনাদের, কোনো কাঁটাতার নেই, কে বুঝবে কোনটা ভারত কোনটা বাংলাদেশ? আর দুষ্কৃতীরা যখন টুপ করে ওই পার থেকে এই পারে চলে আসছে আগ্নেয়াস্ত্র নিয়ে, পাচার হচ্ছে, কোথায় কাঁটাতার? বারবার বলেছেন অমিত শাহ, বারবার বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রক যে কাঁটাতার কেন প্রয়োজন। অদ্ভুত কিছু যুক্তি দিয়ে লড়াই করে গিয়েছেন মাননীয়া। কেন লড়াই করলেন? এই রাজ্যের মানুষগুলো, ভারতবর্ষের মানুষগুলো আপনার নিজের কেউ নয়। যাই হোক, জ্যোতির্ময়ের প্রতিবেদন একটু দেখাই আপনাদের, এবং এখানকার মানুষ কি বলছেন আজকে। ভয় নেই আর তাদের মধ্যে, কারণ ভরসা রয়েছে। দেখুন, এই মুহূর্তে আমরা রয়েছি পেট্রাপোল থানার কালিয়ানী সীমান্তে। আমরা যদি দেখাই যে একদম এই যে মাটিটা দেখছেন, এই যে কিছু ছাগল গরু খেলছে, ওখানেই কিন্তু বাংলাদেশ। সীমান্তে কাঁটাতার নেই, দীর্ঘদিন ধরে মানুষ সমস্যার মধ্যে রয়েছে। এখানে কাঁটাতার দেওয়ার কথা ছিল, জমি জটিলতার কারণে তা কিন্তু থমকে যায়। আর নতুন মন্ত্রিসভা গঠন, মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দু অধিকারী তিনি ৪৫ দিনের মধ্যে জমি জরিপ করে এই সমস্যা সমাধানের নির্দেশ দিতেই খুশির হাওয়া কিন্তু সীমান্তর গ্রামে। আমরা দেখাবো যে সেই ফেন্সিংহীন এলাকা, বিস্তীর্ণ মাঠ, যেখান থেকে স্থানীয়দের অভিযোগ রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ঢুকে পড়ে, বাড়ির উপরে তারা দিয়ে দৌড়ে যায় এবং তাদের হাতে আগ্নেয়াস্ত্র থাকে, ফলে ভয়ে তারা কিছু বলতে পারে না। বিএসএফ এর চোখ এড়িয়ে এভাবেই তারা কিন্তু ভারতে ঢুকে পড়ে। আর তা নিয়ে কিন্তু আতঙ্কে থাকে বাসিন্দাদের বক্তব্য, যদি কাঁটাতার হয় খুব দ্রুত তাহলে এ ভয় থেকে তারা মুক্তি পায়, তার জন্য তারা জমি দিতেও প্রস্তুত। আমরা রিহাই পাই একটু, পুরা আসাত নাই চলে আসে এদিকে। আমরা ঘরে থাকবো, যদি এই দরজা টরজা খোলা থাকে সন্ধ্যা রাত্রি, আগে হুড়ুর করে ঘরে ঢুকে যেত। ওমা বারান্দায় বসে রয়েছে, পুলিশ এসে খোঁজ করছে, বলতে পারছি না কিছু, না আমাদের বাড়ি আসেনি। পরেক্ষণ বলছে কি ঢুকেছে, দেখেছি, আপনি দেখেন ঘরে গিয়ে। বিএসএফ ঘন ঘন দিয়েছে না এখন, ওই জন্যই ভালো আছে এখন। কাঁটাতার হলে তো ভালো হবেই আমাদের শিও, তবে কাঠটা এই উপর দিয়ে হলে আমরা বেঁচে যেতাম। আমাদের এখনো জমি আছে, ওইদিকে ঘরটা করিনি। জমি আমরা এক পাই দেবো, আমরা কোনোদিন তো বলিনি জমি দেবো না, নিচ্ছে না তো জমি। জমি তো আমাদেরও আছে, যেহেতু আমরা এখনো শৈশাবোধ কিছুই করিনি। কেননা যেটা পেট্রাপোল মৌজার যে পিলারটা আছে সেটা অনুযায়ী যেটা ইনস্ট্রাকশন আছে 150 গজ যেটা বলেছে, আমার ওই পিলার থেকে 150 গজে আসুক, ঠিক যে মাপে আসুক ওই মাপে চলে যাও। তাই বলে জোরপূর্বক তারা এর আগে রাজ্য সরকার থেকে এসে তারা বাড়ির গা দিয়ে নিয়ে যাচ্ছে ইচ্ছাকৃতভাবে। কারণ আমাদের ভারত সরকারের জল যতটা আছে সম্পূর্ণ আমাদের ভারত সরকারের জমিতে। ক্যাবিনেটে যেটা পাস হয়েছে খুবই ভালো কথা, তার কাটা হলে তো আমাদেরই ভালো, কারণ সীমান্তে থাকি তো আমরাই না। যত তার কাটা হবে ততই আমাদের আরো সুনিশ্চিত হবে আমাদের পথ। তাই আমরা একটাই আবেদন, যেন সঠিকভাবে তার কাটা হয়, আর যে মাপটা দরকার সেই মাপেই যেন যায়, তাহলে আমরা খুশি হব। হোক না, তার কারণে ভালো জমি সবাই দেবে, কিন্তু রাখুন। বনগাঁর পেট্রাপোল থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ। আজকে শুভেন্দু অধিকারের একটা কথা খুব মনে হচ্ছে, সেই সময় এসআইআর পর্ব। আমি কি কথা বলছি আপনাদের, তার আগে আমার সঙ্গে আজকে যারা প্যানেল উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাই। বিজেপির মুখপাত্র দীপঙ্কর সরকার রয়েছেন, দীপঙ্কর দাকে স্বাগত জানাবো। কংগ্রেস মুখপাত্র জয়ন্ত কুমার রায় রয়েছেন, জয়ন্ত দাকে স্বাগত জানাবো। এবং স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সুকান্ত ঘোষ রয়েছেন, সুকান্ত দাকে স্বাগত জানাবো। আমি যে কথাটা বলছিলাম দীপঙ্কর দা, আমার আজকে হঠাৎ করে মনে পড়ছে একটা কথা, আপনারা হয়তো মনে থাকবে, তখন এসআইআর চলছে, বিরাট বিরোধিতা প্রাক্তন সরকার সেই সময় করছে, প্রাক্তন সরকারের মুখ্যমন্ত্রী সেই সময় করছেন, রাস্তায় নেমে পড়ছেন ইত্যাদি ইত্যাদি। একটা কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী যে গর্তে কার্বলিক অ্যাসিড পড়লে সাপেরা বেরোবেই। তো আমরা দেখেছিলাম আজকে যখন এই কাঁটাতার ইত্যাদি ইস্যুজ নিয়ে কথা হচ্ছে, তখন আমরা তো এটাও দেখেছি এসআইআর পর্বে তিল করে নিউ টাউন রাজারহাট ফাঁকা হয়ে গেছে। মানে আমরা আগের দিন গিয়ে যাদের দেখতে পেয়েছি, পরের দিন গিয়ে আর তাদের দেখতে পাইনি। তারা কোথায় গেল? আজকে কি নতুন সরকার তাদের খোঁজ করবে? সবাইকে শুভ সন্ধ্যা। বিষয়টা হচ্ছে গিয়ে, আমরা সংকল্পপত্র যখন ঘোষণা করেছিলাম তখন যারা সরকারে ছিলেন এবং তাদের জোটে যারা ছিলেন এবং কেন্দ্রীয় সরকারে আমাদের বিরোধী যারা ছিলেন, তারা তখন বলেছিলেন যে এই সরকার হবে না, এরা ক্ষমতায় আসতে পারবে না, এরা 30-এর উপরে যাবে না, 50-এর উপরে যাবে না, 3 অঙ্কে যাবে না, অনেক কিছু বলেছিলেন। কিন্তু বাংলার জনগণ প্রমাণ করে দেখিয়েছেন
যে শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার হয়েছে, আর শ্যামাপ্রসাদের মাটিতেই শ্যামাপ্রসাদের সরকার হওয়ার আমরা সংকল্প যে কথা বলেছিলাম আজকে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সেটাকেই প্রমাণ করে আমরা দেখিয়েছি। প্রথমত আমরা বলেছিলাম যে আমরা ক্ষমতায় আসলে ৪৫ দিনের মধ্যে জমি দেব। আমাদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী যে বিএসএফকে জমি দেওয়ার জন্য যে যে প্রক্রিয়া দরকার ল্যান্ড ডিপার্টমেন্ট তারা মাপুক, মেপে জমি দিলাম ৪৫ দিনের মধ্যেই দিতে হবে। এটাই হচ্ছে কি কারণ, জমিটা শুধু জমি হিসেবে দেখলে হবে না, কারণ যে সুরক্ষিত জায়গা, সেই অসুরক্ষিত জায়গা দিয়ে উগ্রপন্থীরা, বহিরাগতরা, রোহিঙ্গারা বলুন আর যেভাবে বলুন তারা আসছে এবং ভারতের নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে বা করছে। সেই জন্য সেটা অবশ্যই দরকার। এটার জন্য রাজনীতি করার কোনো দরকার নেই, রাজ্য সরকারের বিরোধিতা করার দরকার নেই, কিন্তু মাননীয়ার বিরোধিতা করে গেছেন একটাই কারণ, তার ভোট ব্যাংক। এবং এসআইআর এর মাধ্যমে সেই ভোট ব্যাংক যখন লাথি খেয়ে ওপারে পালিয়েছে তখন দ্বিতীয় পয়েন্ট, একটা নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী বলছেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। এটা ওপেন এইভাবে বলা যায়? বলছে একজন মুখ্যমন্ত্রী উনি ওপেন অনেক কিছু দাঁড়িয়ে বলেছেন। উনি দাঁড়িয়ে রেড রোডে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, বিধানসভায় দাঁড়িয়ে যেমন বলেছেন, রেড রোডে বলেছেন হিন্দু ধর্ম গণনা ধর্ম, এদের 1 মিনিট 1 সেকেন্ড সময় দিলে এরা যা করে দেবে না দেখে নিবে কেমন লাগে। 1 সেকেন্ড সময় নাকি দিতে হবে, সরকার 1 সেকেন্ডের জন্য সরে যাবে আর ওই বাহিনী আমাদের উপর আক্রমণ করবে। এটাও বাংলার মুখ্যমন্ত্রী চেয়ার থেকে মাননীয় বলেছিলেন। আমরা সেটা যাচ্ছি না। আমাদের দ্বিতীয় সংকল্পপত্রে বলেছিলাম কি আয়ুষ্মান ভারত চালু হবে, আয়ুষ্মান ভারতের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, চালু হয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেটা চালু হবে। তৃতীয়ত কি বলেছিলাম, আমরা বলেছিলাম বয়সে ছাড় দেওয়া হবে। আজকে চাকরি এই বাংলার মানুষের যুব সমাজের মেরুদণ্ডকে ধ্বংস করে দিয়েছে। 2021 সালে যদি এইভাবে নির্বাচন হতো তাহলে 2021 সালে বিজেপির মুখ্যমন্ত্রী হতো এই রাজ্যে, এই 5 বছর বাংলার যুব সমাজের ধ্বংস হতো না। আমি এই পয়েন্টগুলোতে আসছি দীপঙ্কর দা, তার আগে আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই যে শুভেন্দু অধিকারী যে প্রতিক্রিয়াটা আমি দেখাচ্ছিলাম ওখানে উনি বলছেন যে জনবিন্যাস বদলে আমি বলছি ডেমোক্রেসি বদলে যাওয়া। দেখুন এইখানে একটা খুব ইম্পর্টেন্ট, আমি আসবো দীপঙ্কর দা। শুভেন্দু অধিকারী আরেকটা প্রতিক্রিয়া এখানে না চালানি নয়। আপনাদের মনে থাকবে 2025 সালের 16ই জুন জনগণনার জন্য কেন্দ্র থেকে সার্কুলার পাঠানো হলো এবং সেই সার্কুলার পাঠানোর পরে এই রাজ্যের সরকার কি করলো? অশ্বডিম্ব। আমরা তো জানি না কি হলো, আমরা তো এটাই দেখতে পেলাম না যে যখন জনগণনার জন্য সার্কুলার পাঠানো হলো আদৌ সেই জনগণনা আজকের ডেটে দাঁড়িয়ে যখন নতুন সরকার শপথ নিয়েছে এবং নতুন মন্ত্রিসভা প্রথম বৈঠক করছে, এই আজকের ডেটে দাঁড়িয়েও প্রাক্তন সরকারের কাছে যদি জিজ্ঞাসা করি যে আপনারা কি করলেন মশাই, কোনো উত্তর নেই। তো শুভেন্দু অধিকারী খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা ধরার চেষ্টা করছেন যে পশ্চিমবঙ্গের সরকার এই তথ্য ফেলে দিয়েছিল। ভাবুন, পশ্চিমবঙ্গের সরকার এই তথ্য ফেলে দিয়েছিল, জনগণনাকে আটকে রেখেছিল। তারা কি স্বার্থ খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি বিশদ আলোচনায় আসবো, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন এটা নিয়ে দেখাই আপনাদের, দেখুন। আমি জনস্বার্থে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব যে কিভাবে পশ্চিমবঙ্গের যে সরকারকে মানুষ রিজেক্ট করেছে, ক্ষতি করে দিয়ে গেছে। 16ই জুন 2025 ভারত সরকারের পক্ষ থেকে জনগণনার জন্য অফিস অব রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া, মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স তারা পাঠিয়েছিলেন। আজকে প্রায় 1 বছর হতে যায়, 11 মাস অতিক্রান্ত। পশ্চিমবঙ্গ সরকার এই ফাইল ফেলে রেখেছিল। যে তথ্য আমাদের এই হাতে আছে, যে লিখিত তথ্য আছে, তাতে এরা শুধুমাত্র পশ্চিমবাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, দেশের সঙ্গে, দেশের সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং এদের মূল লক্ষ্যই ছিল এই জনগণনা আটকে দিয়ে মহিলা সংরক্ষণ যাতে ভারত সরকার করতে না পারে, মহিলারা যাতে বিধায়ক সাংসদ না হতে পারে, সেজন্যই এসব করে গেছে। আজকে আমরা এখনই জনগণনা সংক্রান্ত 16ই জুন 2025 মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স, অফিস অব রেজিস্ট্রার জেনারেল ইন্ডিয়া তাদের পাঠানো সার্কুলারকে আমরা এখনই কার্যকর করলাম। এই মুহূর্ত থেকে জনগণনার কাজ, তার প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে এই মুহূর্ত থেকে করলো। এটি প্রশাসনিক নির্দেশে হলো।
আর অমিত শাহ এই যেদিনকে শপথ গ্রহণ অনুষ্ঠান তার আগের দিন যখন পরিষদীয় দলনেতা নির্বাচন হচ্ছে সেদিনকে দাঁড়িয়েও অমিত শাহ বলে যাচ্ছেন যে একজনও যদি অনুপ্রবেশকারী থাকে তাহলে তাদেরকে বার করা হবে, কারণ আবার বলছি এটা দেশের সুরক্ষার প্রশ্ন। কি বলেছিলেন অমিত শাহ একবার মনে করাই আপনাদের, দেখুন। भारतीय जनता पार्टी का वादा है बंगाल की जनता को कि न केवल बंगाल, पूरे देश भर से हम एक एक घुसपैठियों को चुन चुन कर निकालेंगे और देश को घुसपैठिया मुक्त करेंगे। और मैं आज इस मंच से कहना चाहता हूं, जो लोग कहते हैं ये ध्रुवीकरण का मुद्दा, ये ध्रुवीकरण का मुद्दा नहीं है ना जी, ये देश की सुरक्षा का मुद्दा है। आपका देखने का चश्मा पीला है इसलिए आपको सब कुछ पीला दिखता है। ये देश की सुरक्षा का, আর এই দেশের সুরক্ষার সঙ্গেই কম্প্রোমাইজ করে গিয়েছে প্রাক্তন সরকার, মারাত্মক অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে। দীপঙ্কর দা হাত তুলেছেন, আমি আসবো দাদা, কিন্তু একটা ব্রেক নিতে হবে, খুব দ্রুত বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমি সুকান্ত দার কাছে একটু সরাসরি যাওয়ার চেষ্টা করবো। সুকান্ত দা, বিগত সরকার যা যা করতে পারতো, কেন পারেনি জানি না, যা যা করতে পারতো সেই সরকার সেগুলো তারা করলো না। এই সরকার আসার পরেই এত দ্রুততার সঙ্গে এই সিদ্ধান্তগুলো নিতে পারছে, তার মানে সদিচ্ছা এবং তার পাশাপাশি দ্রুততা বা ইচ্ছে, সত্যি কথা বলতে গেলে ইচ্ছে থাকলে করা যায়, উপায় হয়, এই সরকার আবার সেটা দেখাচ্ছে। অন্যান্য রাজ্যগুলোতে আমরা যেটা দেখেছি বিজেপি সরকারের দ্বারা, আপনাদের কি মূল্যায়ন এই বিষয়ে? দেখো দেবারতী, প্রথম কথা হচ্ছে এটা মাথায় রাখতে হবে যে নতুন সরকার এসেছে, আজকেই মুখ্যমন্ত্রী যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়েছেন তার মধ্যে জনবিন্যাস পরিবর্তনের যে বিষয়টি এবং সঙ্গে যেটা তার সঙ্গে সম্পৃক্ত এই যে কাঁটাতারের বেড়া, বহুদিন থেকেই অভিযোগ করছিল যেটা বিগত সরকার যে কোনোভাবেই জমি বা বেসিক্যালি সেই জমি দেওয়া যাচ্ছে না, কিন্তু কেন্দ্রীয় সরকার বারবার বলেছে জমি দেওয়ার ইচ্ছেই ছিল না রাজ্য সরকারের, এবং ইচ্ছে সেই জায়গা থেকে এই যে কাঁটাতারের বেড়াটা হবে, এর ফলে কি হবে, অবৈধ অনুপ্রবেশটা বন্ধ হবে একদম সঠিকভাবে। এবং জনবিন্যাস যেভাবে গত কয়েক বছর ধরে পরিবর্তিত হয়েছে, তুমি দেখবে গুলশান কলোনির মতো কলোনি তৈরি হয়েছে ব্যাঙের ছাতার মতো, এবং সর্বত্র একটা হয়েছে তাদের শংসাপত্র আধার তৈরি করার বহু জায়গা। ইভেন গরুবাথানে আমরা দেখেছি যে গরুবাথান মালবাজার সংলগ্ন সেখানে 7 জন আফগানিস্তানের নাগরিককে জন্ম শংসাপত্র দেওয়া হয়েছিল, এবং হাস্যকর বিষয়, এবং সেটা মাল মিউনিসিপ্যালিটি সেই শংসাপত্র দেয় এবং সেখানে গরুবাথান হাসপাতালে আফগানিস্তানের নাগরিকের জন্ম হয় এবং তিনি দিল্লি এয়ারপোর্টে ধরা পড়ে। তাহলে তুমি দেখো আধার লিঙ্কে কিন্তু একটা দেখবে সরকার চেষ্টা করেছিল 2025-এ এই জন্ম শংসাপত্র যখন বেসিক্যালি করা হয় তখন একজন মেডিকেল অফিসার নিয়োগ করা হয়েছিল যে কোনোভাবেই যেন দুর্নীতিটা না হয়, কিন্তু দুর্নীতি দেবারতী যখন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল সরকারকে, সেখান থেকে পরিত্রাণ কিন্তু সরকার পাচ্ছিল না। এবং তুমি দেখবে এখন সরকার পাওয়ার চেষ্টা করেছিল কি, এবং গুড গভর্নেন্স যেটা সুশাসন এবং গুড গভর্নেন্স সরকার কি পাওয়ার চেষ্টা করেছিল? যে পার্টি, যে দল তারা সরকারে আসার পরে যখন দেশের সঙ্গে কম্প্রোমাইজ করে, মানে দেশকে যদি কম্প্রোমাইজ করছে ভোটের রাজনীতি করার জন্য, তাহলে সেই সরকারের কাছ থেকে কি এক্সপেক্ট করতে পারে সাধারণ মানুষ? না দেখো, আবারও একই রকম ভাবে বলছি যে এই সরকার জাস্ট আজকের প্রথম দিন, কিন্তু আজকেই যে ব্যবস্থাটা নিয়েছে, পুরনো দিনে আমরা ফিরে গেলে সেখানে আমি বলছি তো যে আস্তে পুস্তে দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি রয়েছে, এবং দুর্নীতি করার যখন এতটা জায়গা দেখা গেছে দুর্নীতি সর্বত্র, সেখানে তুমি বলতেই পারো সুশাসন কখনোই কায়েম হয় না। এবং তুমি একটু আগে বললে দুধেল গাইদের লাঠি খেতে হবে বা তার জন্য কাউকে উস্কে দিতে হবে, এই যে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এবং সংখ্যালঘু অ্যাপেসমেন্ট যেটা সবচেয়ে বড় কারণ, যে কিছু সংখ্যক সংখ্যালঘু তোষণের জন্য কিছু সংখ্যক মানুষের জন্য সংখ্যাগরিষ্ঠ মানুষকে তার পরিষেবা থেকে দূরে নিয়ে আসা, এবং এই কারণগুলো ছিল যে সরকারের, সেই সরকারের তো পতন হবেই সেই সরকার, এবং জনগণ ম্যান্ডেট দিয়েছে সেই কারণে। এবার এখন দেখার যে নতুন যে সরকার এসছে সেটা কিন্তু গুড গভর্নেন্সের নামে এসছে, এবং শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সকলেই বলছেন। এবার এটা কতটাই ট্রান্সপারেন্সি থাকে, এবং এটাও বলা হয়েছে যে কোনোভাবেই
তোলাবাজি থেকে শুরু করে কিছু করা যাবে না। এবং ইভেন যারা জয়ী বিধায়ক রয়েছেন তাদের বলা হয়েছে যে কোনো দিকে কোনো ইনফরমেশন যদি তারা পায় যে কোনো ঘুষ থেকে শুরু করে কিছু ক্ষেত্রে, সেগুলো তারা ছবি তুলে পাঠাতে বলেছেন মুখ্যমন্ত্রী দপ্তরে। তাহলে এইগুলো যদি হয় তাহলে একটা ট্রান্সপারেন্সি থাকবে। এবং আগের সরকারে ইচ্ছেটা ছিল না বলেই তো দেবারতী জনগণের ম্যান্ডেটে তাকে পিছিয়ে পড়তে হয়েছে। না হলে সেই সরকারের মাত্র আমি ধরে নিলাম আগের সরকার 34 বছর ছিল, এই সরকার 15 বছরে যেভাবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে এবং সেটা আমরা সামনে দেখেছি, আরজি কর থেকে শুরু করে যোগ্য শিক্ষকদের রাস্তায় বসে থাকা। তো ওরা কি এটা কি ওএমআর শিট গতকাল আমরা দেখলাম এসএসসি পাবলিশ করলো দেবারতী, এতদিন ধরে এই ওএমআর শিট পাবলিশ করা যায় না? যাদের চোখের জল এবং এই মানে কি সাংঘাতিক প্রেসার নিয়ে কাজ করেছে। মানে আমি বলছি প্রত্যেকটা দপ্তর, বিভিন্ন সচিবেরা, বিভিন্ন আমলারা, পুলিশ প্রশাসন, তারা কি সাংঘাতিক প্রেসার নিয়ে কাজ করেছে। আমি আসবো সুকান্ত দা, এটা একটা খুব ইন্টারেস্টিং জায়গায় যে বলছে না যে বিএনএস চালু হলো, তার মানে জবে থেকে মানে দেশে একটা আইন হলো, কিছু বদল হলো, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে বদল হলো এবং বিএনএস চালু হচ্ছে। সেখানে এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় থেকে একটা রাজ্যে সেইটা চালুই হয়নি, মানে বিএনএস সেখানে লাগুই হয় না। কিভাবে সংবিধানকে বুড়ো আঙুল দেখানো সম্ভব হয় আমি জানি না। আমি জয়ন্তদার কাছে আসবো। দাদা, মানে কিভাবে দেখছেন এই যে সিআরপিসি, আইপিসি এগুলো এতদিন ধরে লাগু ছিল, বিএনএস সেটা লাগু হলো না? আমি আসার আগে একটু শুভেন্দু অধিকারীর রিয়াকশনটা শুনিনি, উনি ঠিক কি বলেছেন আজকে আমি আসবো তারপরে। শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন, যে আজ থেকে লাগু হলো কি কি, তার মধ্যে অন্যতম বিএনএস, বাংলায় লাগু হয়ে গেল বিএনএস, কি বলেছেন মুখ্যমন্ত্রী? ভারতীয় ন্যায় সংহিতা, যা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি পার্লামেন্টের দুটো কক্ষে অনেক আগে অনুমোদন করেছেন, রাষ্ট্রপতি মহোদয় সই হয়েছে, রুল হয়ে গেছে। আমরা আশ্চর্য হয়ে গেছি যে এখানে বিএনএস কার্যকর করা হয়নি, অর্থাৎ অত্যন্ত অবৈধভাবে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আগে সিআরপিসি আইপিসি চলছিল। আজ থেকে বিএনএস এ যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। আগের সিআরপিসি আইপিসি এই আইন আর থাকলো না। ভারতীয় ন্যায় সংহিতাতে আমাদের আজ থেকে কাজ শুরু হলো, এরও ছাড়পত্র ক্যাবিনেটের প্রথম দিলেন। শুভ সন্ধ্যা। সত্যি কথা বলতে কি, এই বিএনএস যেটার বক্তব্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা রেখেছেন, কারণ কথা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা এটা আপনার সংসদে আইনের মাধ্যমে প্রণয়ন হয়েছে। সংসদে যখন আইনের মাধ্যমে প্রণয়ন হয় সেটা কিন্তু যুক্তরাষ্ট্র কাঠামোতে সারা ভারতবর্ষে লাগু হয়। এটা একটা রাজ্যে লাগু হয়নি, এটা বিশ্বাসযোগ্য নয়। তার কারণ হচ্ছে গত 1.5 বছর ধরে এই বিএনএস লাগু হওয়ার পর আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন, যেহেতু আপনারা মিডিয়াতে রয়েছেন, যে যত এফআইআর হয়েছে সেই এফআইআরের ধরন কিন্তু বদলে গেছে। এফআইআরের ধরন বদলে গেছে, কারণ এফআইআর যখন কেউ করে তখন তাকে একটা এফআইআরের কপি দিতে হয়, থানা থেকে একটা এফআইআরের কপি দেওয়া হয় যিনি এফআইআর করেন। সেই এফআইআর কপি আর পুরনো দিনের এফআইআরের কপি যদি দুটো পাশাপাশি রাখেন, সেখানে আপনারা দেখবেন যে নতুন এফআইআরে বিএনএসের ধারাগুলোই কিন্তু উল্লেখ করা হতো। এবং এই আইন প্রণয়নের মাধ্যমে যেই বাধা নিষেধগুলো এফআইআরে দেওয়া, মানে এফআইআরে উল্লেখ করা যাবে না, ধরুন যিনি অভিযুক্তর পুরো নাম উল্লেখ করা যাবে না, তার আদ্যাক্ষর উল্লেখ করতে হবে। তো এইগুলো কিন্তু বিএনএসের মধ্যেই কিন্তু সেই আইন প্রণয়নের মাধ্যমেই কিন্তু এইগুলো এসেছিল। এবং সেইগুলো কিন্তু গত জবে থেকে এই আইন আপনার কার্যকর হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে, এই আমাদের পশ্চিমবাংলাতে এফআইআরে কিন্তু সেইভাবেই কিন্তু আপনার এফআইআর ড্র করা হয়েছে। তো এরকম এটা ভাবার কোনো কারণ নেই যে বিএনএস লাগু করা হয়নি, কারণ বিএনএস লাগু করতে বাধ্য, সে যেই রাজ্য সরকার হোক, সে বিরোধী হোক, চাहे সে বিজেপির ডবল ইঞ্জিন সরকার হোক, এফআইআর বিএনএস এর মাধ্যমেই এফআইআর ড্র করতে হবে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে এফআইআর ড্র করার পর বিএনএস এর যে ধারাগুলো লাগানো হলো সেইগুলোর বিচারের ক্ষেত্রে বিচারের মান নিভৃতে কাটবে না তো? কারণ আমরা এটা দেখেছি, ডবল ইঞ্জিন সরকার যে সমস্ত রাজ্যে চলছে, আজকে 21টা রাজ্যে ডবল ইঞ্জিন সরকার ছিল, পশ্চিমবাংলা যোগ হলো 22খানা রাজ্য হলো। কিন্তু এই 21টা রাজ্যে
কত এফআইআর পেন্ডিং পড়ে রয়েছে বলুন তো এই বিএনএস আইন কার্যকর হওয়ার পর? কত ধর্ষণের ঘটনা ঘটেছে? এই বিহারে গত বছর নির্বাচন হলো, বিপুল ভোটে বিজেপি জোট সরকার ক্ষমতায় এলেন, নীতিশ কুমারকে খুব সুন্দর করে সরিয়ে দেওয়া হলো, সম্রাট চৌধুরী বিজেপির তিনি মুখ্যমন্ত্রী হলেন, এবং তারপরেও আমরা দেখলাম পাটনার রাস্তায় কিভাবে দলিত মহিলাকে হেনস্থা করা হচ্ছে। আজকে দলিতদের যেভাবে হেনস্থা করা হয় ডবল ইঞ্জিন সরকার পরিচালিত রাজ্যগুলোতে, যেভাবে নারীদের সুরক্ষা বিঘ্নিত হয়, সেই জায়গায় দাঁড়িয়ে বিএনএসের আইন কতটা কার্যকরী সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে কাঁটাতার অবশ্যই দরকার, কাঁটাতার দরকার, কারণ ইনফিল্ট্রেশন আটকানোর জন্য কাঁটাতারের প্রয়োজন আছে। এই ক্ষেত্রে কিন্তু সমান দোষী ছিল বিগত তৃণমূল সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার। কেন বলবেন? এখানে হচ্ছে তৃণমূল সরকার জমি দিচ্ছে না, তারা কাঁটাতার দিতে বাধা দিচ্ছে, কারণ তাদের একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে। ইন্টারেস্টটা কি? গরু পাচার। যেই গরু পাচারের মধ্যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ যোগাযোগ ছিল, সেটা বাংলার মানুষ জানে, বোঝে, সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু বিএসএফ তো আপনার সীমা সুরক্ষার দায়িত্বে রয়েছে। বিএসএফকে তো কেন্দ্রীয় সেই আরেকটা আবার আইনের বলে 50 কিলোমিটার অবধি ছাড়, মানে বিএসএফকে দেওয়া হলো যে 50 কিলোমিটার অবধি বিএসএফের তত্ত্বাবধানে থাকবে এবং আয়ত্তের মধ্যে থাকবে। তাহলে 50 কিলোমিটার ভেতরে যদি বিএসএফের জন্য যদি প্রশস্ত করে দেওয়া হয় পথ, যে বিএসএফের আওতায় থাকবে এবং আয়ত্তাধীনে থাকবে, তারপরেও কিভাবে এই গরু পাচারগুলো হতো? এবং এই গরু পাচারের মাধ্যমে কিন্তু বিএসএফের আধিকারিকরা কিন্তু ধরাও পড়েছেন, বিএসএফের আধিকারিকরা কিন্তু ধরা পড়ে তাদের এগেনস্টে মামলাও হয়েছে। তার মানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে কেন্দ্র এবং রাজ্যের দুজনেরই কিন্তু একটা মানে গাছাড়া ভাব ছিল। রাজ্যের ভাব ছিল কারণ সেখানে রাজ্যের যারা শাসক দল ছিলেন বিগত দিনে তাদের নেতৃত্ব যোগ ছিল প্রত্যক্ষভাবে, কিন্তু কেন্দ্র কেন পরোক্ষভাবে সেটাকে সাপোর্ট করেছে? কাছে উত্তর নেব। আর আপনি যে কথা বলছেন সেইগুলো না হোক কেরলে আমরা চাইবো। একটা ব্রেক নেব, খুব দ্রুত বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম যে কথা সংকল্পপত্রে লেখা ছিল আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হচ্ছে, কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাই দেখুন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। অর্থাৎ আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পশ্চিমবাংলার মানুষের প্রতি যে কমিটমেন্ট আজকে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট সেটা সম্পূর্ণ। এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ প্রকল্প, এর কথা আগেই ঘোষণা করা হয়েছিল। তবে অনেকের এরকম একটা ভয় কাজ করছিল যে নতুন সরকার এসে যে প্রকল্পগুলো চলছে, মানে এর আগের সরকারের যে প্রকল্পগুলো চলছিল সেই প্রকল্পগুলো কি বন্ধ হয়ে যাবে? নতুন সরকার একদম স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে পুরনো যে প্রকল্পগুলো চলছিল সেগুলো কিন্তু বন্ধ হচ্ছে না। অর্থাৎ যেরকম যা প্রকল্প চলছিল এর আগে, সামাজিক যে প্রকল্পগুলো চলছিল পূর্বতন সরকারের, সেগুলোই রাজ্যবাসী পাচ্ছেন। এবার তার সঙ্গে আর কি অ্যাড হচ্ছে সেটা ধীরে ধীরে সামনে আসবে। একটু শোনাই আপনাদের কি বলেছেন শুভেন্দু অধিকারী। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে।
যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না। কোনো কিছু কনফিউশন হয়তো সাধারণ মানুষের মধ্যে থাকতে পারে, যেমন আয়ুষ্মান ভারত নিয়ে কিছুক্ষণ আগে দীপঙ্করদা যে কথা বলছিলেন, আমি দীপঙ্করদার কাছে আরেকবার আসবো। দাদা, এই আয়ুষ্মান ভারত প্রকল্প সেটাও চালু হচ্ছে, স্বাস্থ্যসাথীর নিয়ে অনেকের একটা ভয় এখনও কাজ করছে যে যেটা পাচ্ছিলাম সেটা কি পাবো, নাকি আয়ুষ্মান ভারতেই এবার আমাদের ট্রান্সফার করতে হবে, সেক্ষেত্রে কী কী প্রয়োজন ইত্যাদি ইত্যাদি একটু যদি ক্লিয়ার করেন বিষয়টা। দেখুন, তারাই ক্লিয়ার করে বলি যে যিনি বলছিলেন এই ভাই কংগ্রেসের বলছিলেন যে ক্যাটালিস্ট, আমি বলি সতীশ কুমার ছিল ব্রিগেডিয়ার কমান্ডেন্ট। তিনি 2011 থেকে ছিলেন 14 গভর্নমেন্ট আসার আগে কিছুদিনের মধ্যে ছিলেন, এখানে বলা আছে 14 ডিসেম্বর পর্যন্ত আমরা গভর্নমেন্ট আসা। সতীশ কুমারের থাকাকালীন 12.8 কোটি টাকা ক্যাটালিস্ট মেঘলে সতীশ কুমারকে সিবিআই তদন্ত করে 2015 সালে তদন্ত করে 12.8 কোটি টাকা সে যে ক্যাটালিস্ট মেঘলের মধ্যে নিয়েছিলেন সেটা প্রমাণিত হয়। অর্থাৎ কংগ্রেসের আমলে সতীশ কুমার নিয়োগ পেয়েছিলেন, কংগ্রেস তখন গভর্নমেন্টে ছিলেন, কেন্দ্রীয় সরকার ঠিকই করেছেন। এবার আরে সতীশ কুমার কোনদিন নিয়োগ পাননি, সতীশ কুমার একজন কমান্ডিং অফিসার। তুমি কি বলতে দেবে না? আপনি এখন ভুল তথ্য পেশ করলেন, আমাকে তো আরে ভাই কি বলতে দেবে? সতীশ কুমার হচ্ছে একজন কমান্ডিং অফিসার বিএসএফ এর, আরে চাকরি করেন, সেই তো তাকে তো ধরা হয়েছিল, সে তো কংগ্রেসের আমলে ছিল, আর বিজেপি তাকে ধরেছে ভাই, চিল্লালে হয় না, বিজেপি ধরেছে, বিজেপির আমলে চুরি করে না। আপনি ভুল ব্যাখ্যা করবেন না, বলতে পারবেন আমি যদি না কংগ্রেসের সরকার কোনদিন পোস্টিং দেয় না শুরু করে, তাহলে আপনি বলছেন কি করে বিজেপি সরকার এখন পোস্টিং দেয়? ছাড়ো না, না বিজেপি সরকার তাহলে এখন বিএসএফ এর পোস্টিংগুলো আপনি বিদেশে পাঠাও। আচ্ছা আচ্ছা, একটু একে একে শুনি, একে একে শুনি। আচ্ছা একে একে শুনি, প্লিজ 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 প্লিজ। আচ্ছা একটু শুনি, একে একে শুনি। জয়ন্ত আসবো, জয়ন্ত আসবো। বিজেপি সরকার যে বিজেপি, আরে বিজেপি সরকার জয়ন্ত আসবো। দাদা প্লিজ আসবো, একটু শুনে নি। একে 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 আমি তো বললে তো আমি মানবো না। জিরো থেকে একে আপনি কেন বলবেন? আপনি আগে কনফার্ম করুন যে বিজেপি সরকার নয় সালে চুরি করে না, বিএসএফ এর পরে তো বিজেপি সরকার, কংগ্রেস তারা বিজেপি সরকার, ভারতবর্ষে তাহলে আরে চোর মানে কংগ্রেস মানে চোর এবং চোরের পাপুদাগুলো হলো কি? আচ্ছা একটু একে একে শুনি, প্লিজ 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 প্লিজ। জয়ন্ত দা একটু দীপঙ্করদার উত্তরটা নিয়ে নি। দাদা জয়ন্ত দা সরকার যদি আচ্ছা আচ্ছা কারুর কথা শোনা যাচ্ছে না, প্লিজ 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 জয়ন্ত দা, দীপঙ্কর দা প্লিজ প্লিজ জয়ন্ত দা। আচ্ছা শুনতে হবে তো, শুনতে হবে, লোকজনকে শুনতে হবে কে কি বলছে, প্লিজ প্লিজ। দাদা জয়ন্ত দা শোনা যাচ্ছে না কারুর কথা, প্লিজ কারুর কথা শোনা যাচ্ছে না। দীপঙ্কর দা একটু কারুর কথা শোনা যাচ্ছে না, প্লিজ প্লিজ প্লিজ। জয়ন্ত দা দীপঙ্কর দা প্লিজ প্লিজ। না আমি তাহলে আমাকে একটা ব্রেক নিতে হবে, যদি এরকম না, যদি কথার পৃষ্ঠে কথা না প্লিজ, যদি কথার পৃষ্ঠে কথা হয় তাহলে কথা শোনা যাবে না। একে সবাই শুনি, একে শুনি প্লিজ। জয়ন্ত দা ভাই পড়াশোনা শেখ, যা আরে আমি তো তোকে শেখাই, আমি তো তোকে তোর মতো ছেলে শিখিয়েছি বলে দেখলি। প্লিজ পার্সোনাল অ্যাটাকে কেউ যাবেন না। এই মুহূর্তে একটা অনুষ্ঠান চলছে, বাংলার মানুষ দেখছে, একটা নতুন সরকার এসছে ক্ষমতায়, তাদের কাছে কিছু চ্যালেঞ্জ ডেফিনেটলি থাকবে এবং কিছু ভালো কাজ তো আমরা এক্সপেক্ট করব। আমরা একটু এগুলো নিয়ে ফোকাস করি, একটা খুব শার্প ব্রেক নিয়ে আমি ফিরছি, দুজনে একটু শান্ত হন, সুকান্তরাও রয়েছেন, আমি আসবো, একটা দ্রুত বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। নিহত বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব নিয়েছে সরকার। আপনাদের মনে থাকবে যে 321 জনের মৃত্যু বা তারা শহীদ হয়েছেন, এটা বারবার বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে সেই ত্রিলোচন মাহাতো থেকে শুরু হয়েছে, আর তারপরে চন্দ্রনাথ রথ, আমি জানি না এটা কোথায় গিয়ে থামবে বা কোথায় গিয়ে পৌঁছবে। এদের প্রত্যেকের দায়িত্ব নিয়েছে সরকার, 321 জনের মৃত্যু আর তাদের দায়িত্ব নেওয়া। আমি সুকান্তদার কাছে একটু আসবো। সুকান্তদা, এই যে রাজনৈতিক সন্ত্রাস, হানাহানি, ভোট পূর্ববর্তী হিংসা, ভোট পরবর্তী হিংসা, একাধিক মামলা বিভিন্ন কোর্টে চলছে, সিবিআই কিছু ক্ষেত্রে তদন্ত করছে, পূর্ববর্তী সময়ের কথা আমি বলছি,
এটা মানে এতজনের লাশের ওপর দিয়ে গিয়ে একটা নতুন সূর্যোদয় হলো পশ্চিমবাংলায়, এই মানুষগুলোর পাশে সরকার রয়েছে, এটা কতটা মানে অন্যান্য যারা নিচুতলার কর্মী সমর্থক রয়েছে বিজেপি দলটার, তাদের মনোবল কতটা বাড়াবে? না দেখো দেবারতী, বিজেপি দলটি তো এই 4-5 বছর ধরেই শুধুমাত্র পশ্চিমবঙ্গে নেই, বহুদিন ধরে আছে। এবং আমরা দেখেছি পুরনো যারা বিজেপির সৈনিক মানে যারা কর্মী, তারা কিন্তু এর থেকেও বেশি অনেকে ঘর ছাড়া বহুদিন এরকম হয়েছিল। তবে এটা তাৎপর্য অতটা ছিল না, যেহেতু একটা বাইনারি তৈরি হয়েছিল সেখানে তৃণমূল এবং বিজেপি। সেখানে দাঁড়িয়ে এটা কিন্তু হয়েছে কোচবিহার সহ বহু জায়গায়, যেখানে কিন্তু কর্মীরা ঘর ছাড়া শুধু নয়, তারা 4-5 বছর পর তারা বাড়িতে ফিরেছে, এটাও ঘটনা। এবং তাদের জবে থেকে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে তবে থেকে বহু জায়গায় সুতকাওয়ারি সহ দিনহাটা সহ বহু জায়গায় তুফানগঞ্জ মেকলিগঞ্জে সেখানে কিন্তু বিজেপির কর্মীরা কোনোভাবেই রাজনীতির সঙ্গে যারা যুক্ত ছিল বাড়িতেই থাকতে পারে। সুতরাং তাদের এই যে একটা বড় পরিমাণ মানুষের মৃত্যুও হয়েছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে এটা ভালো উদ্যোগ। এটা যদি বলা হয় এই কারণে, যেহেতু একটা দলের আসার পেছনে এই মানুষদের অবদান রয়েছে, সেই কারণে সরকার তাদের পাশে থাকছে এবং পাশে থেকে অন্তত সেই জায়গাটা মানে এটা মানুষকে বোঝাতে পারবে বিজেপি যে আমাদের জন্য যারা লড়েছিল দেবারতী, তারা আমাদের পাশে, তাদের পাশে থাকবে, এবং সেটা হওয়া উচিত। কিন্তু আমি আবারও বলছি, যেটা বারবার শ্রমিকবাবু বলেছেন, যে কোনোভাবেই প্রশাসন সরকার এক হবে না এবং সরকারের কোনো কাজে কোনোভাবেই বিজেপি নাক গলাবে না, এবং সেটা যেন থাকে সেটাও দেখতে হবে। আমি বারবার বলছি, যে মানুষরা ঘর ছাড়া হয়েছে শুধু কিন্তু বিজেপির নয়, বিভিন্ন দলের কিন্তু কর্মীরা তারা কিন্তু ঘর ছাড়া রয়েছে। সুতরাং আজকে আমি যেটা বলতে চাইছি, যে ভোট পরবর্তী হিংসায় পশ্চিমবঙ্গ অন্তত লেটার মার্কস পাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ভোট পর্বে আমরা ইভিএম নিয়ে দৌড়তে দেখেছি, উচ্চ লম্ফন দেখেছি, আমরা কোনো কিছু বাদ নেই, অলিম্পিকে সব কিছু দেখে ফেলেছি, মানে ঘরোয়া অলিম্পিক যেটাকে বলা। সেই জায়গা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ একটা ম্যান্ডেট দিয়েছে, সেখানে এই মানুষগুলোর মৃত্যু সত্যিই কাঙ্ক্ষিত ছিল না, রাজনৈতিক হিংসার বলি হয়েছে, এবং তাদেরকে সরকার পাশে থাকাটাই তো উচিত, কারণ এদের ছাড়া তো সরকার আসতে পারতো না। কিন্তু আমার এটা প্রশ্ন, দীপঙ্কর দা এখানে আছে, বলবে যে এতদিন ধরে যারা বিজেপির সঙ্গে ছিল তারাও কিন্তু বলেছে যে আমরা পথে ঘাটে সব জায়গায় মার খেয়েছি, কিন্তু শুধু বিজেপি মানে কিন্তু এই 4-5 বছরের দল নয়, তো তাদের ক্ষেত্রেও সরকার যেন তাদের পাশে থাকে, সেটাও কিন্তু বহু অঞ্চলে যারা পুরনো বিজেপি করে তাদেরকে দেখা গেছে। শুধু এই কারণে আমি বলতে পারি যে এটা যদি পরবর্তীকালে একইভাবে সরকারকে আমরা দেখতে পাই, কারণ এটা খুব আর্লি কিছু বলা সরকার সম্পর্কে, এখন একটা হানিমুন পিরিয়ড চলবে, হানিমুন পিরিয়ডের মধ্যে সরকার যে ঘোষণাগুলো করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা। না, আপনি একটা খুব তাৎপর্যপূর্ণ কথা এখানে বললেন, শ্রমিক ভট্টাচার্যের কথা, বিজেপির রাজ্য সভাপতি, দীর্ঘদিনের রাজনীতিক, এবং শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্য, এটা কিন্তু সত্যি দীপঙ্করদার কাছে আমি আসবো, এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ, যে দল এবং সরকার কখনো গুলিয়ে ফেলা উচিত নয়, যেটা পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে একাধিকবার এই অভিযোগ উঠেছে, অনেক ধরনের মন্তব্য সেই সময় সামনে এসেছিল, যে এইটা করো সেইটা করো, না হলে কিন্তু অমুক প্রকল্পের সুবিধে পাবে না। কেন? আমার যা ইচ্ছে আমি তাই করতে পারি, মুখ্যমন্ত্রী তো সবার, কোনো নির্দিষ্ট দল দেখে তো হয় না, বা সরকার তো সবার। যাই হোক, শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন দেখুন। সরকার সরকারের মতো চলবে, পার্টির ম্যানিফেস্টো সেটা ইমপ্লিমেন্ট যাতে হয় জন্য সরকারের সঙ্গে যোগাযোগ থাকছে, কিন্তু যে সরকারটা তৈরি হতে চলেছে এটা বিজেপি সরকার হবে না, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে। কিছু চ্যালেঞ্জের মধ্যে ডেফিনেটলি পড়তে হবে। 5টা বছর এই সরকার খুব স্মুথ তাদের মতো করে এগোতে পারবে বা কোনো বিরোধিতা ছাড়াই এগোতে পারবে এরকমটা তো নয় দীপঙ্কর দা। সেক্ষেত্রে যে যে চ্যালেঞ্জগুলো আপনাদের ফেস করতে হবে তার জন্য কতটা দেখুন, সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের প্রায় 8 লক্ষ কোটি হাজার টাকা দেনা। এই দেনাটা আপনি আমি সবাই জানি যে একটা শিশু জন্মগ্রহণ করলে 80,000 টাকার বেশি টাকা দেনা নিয়ে মাথায় নিয়ে এক্ষুনি যে শিশুটা জন্মগ্রহণ করছে তার উপর পড়ছে। ফলে এই দেনাটাকে লাঘব করার জন্য, দেনাটাকে উত্তরণের জন্য কেন্দ্রের একটা বড় সহযোগিতা রাজ্য সরকারের চাই। দ্বিতীয় কথা, যে
পশ্চিমবঙ্গ এমন কিছু ইন্ডাস্ট্রি বা শিল্প বা জিডিপি এমনভাবে বাড়িয়ে নিয়ে যেতে হবে, হয়তো দুর্নীতিগুলোকে বন্ধ করতে হবে, নতুন কলকারখানা এনে প্রতিষ্ঠা করতে হবে এবং নতুন চাকরি সংস্থান করতে হবে, একটা হিউজ পরিমাণে পশ্চিমবঙ্গের দরকার, তাহলে কিছুটা উন্নতি করা যাবে। দ্বিতীয় দিকে সরকার এবং সরকারের ইমপ্লিমেন্টেশন, দেখুন রাজনীতিতে সরকার দল যে ক্ষমতায় আসার আগে যে অঙ্গীকারপত্রে যে সমস্ত কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো বাস্তবায়িত করার দরকার কিন্তু সরকারে। দল সরকারকে বলবে যে আমরা এই বলে তো আমাদের ম্যান্ডেট দিয়েছিল জনগণ, এগুলোকেই পূরণ করো। এই পূরণের অঙ্গ হিসাবেই কিন্তু পুরনো প্রকল্প থাকা, নতুন প্রকল্পে আসা, কর্মসংস্থানের বিষয়টা থাকা এবং প্রতিটি ক্ষেত্রে দেখুন একটা কথা বলতেই হচ্ছে, বর্ডারের কথায় আমি না গিয়ে পাচ্ছি না, যেটা বাধা সৃষ্টি করার জন্য বলতে চাইলাম আমি। ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে কি পশ্চিমবঙ্গের সবথেকে বড় সমস্যা। অর্থনৈতিক সমস্যা, মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু তাকে কেউ তার বাড়ির থেকে তার মেয়েটাকে তুলে নিয়ে যাবে, তার গরুটাকে উঠোন থেকে কেড়ে নিয়ে যাবে, এটাকে কেউ সহ্য করতে পারে না। ফলে স্বাভাবিকভাবেই ডেমোগ্রাফি চেঞ্জ। এরপরে আমার 14 বছরের উপর গবেষণা, যেটা আমি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সবাই যেতে ব্যাপার, যে ইনফিল্ট্রেশন এফেক্টস ওয়েস্ট বেঙ্গল কেন হয়েছে, শুধু লোকাল মাইগ্রেন্ট হয়েছে সেটা আপনি ভাবতে, বর্ডার এলাকায় যেমন 5,000 গ্রাম হিন্দু শূন্য হয়ে গেছে। আমরা বলছি কাজে না, বাস্তবের ক্ষেত্রে সন্ধ্যের সময় আরতি দেওয়ার লোক নেই, সেই এলাকাগুলোকে বাঁচাতে হবে, সেই গ্রামের মানুষগুলোকে বাঁচাতে হবে। তার জন্য কিন্তু কাঁটাতারের বেড়া এবং সমস্ত কিছু দরকার, এবং সেটাই কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন এবং আমাদের দলের ম্যানিফেস্টোতে সেটাই। এবং লাস্টে যে বিষয়টা আপনার কাছে আসছে, যে দুর্নীতি থেকে বেরিয়ে এসে কাজ করা, এই যে মানুষকে জানানো যে আপনি কোনো দুর্নীতি দেখলে এই নাম্বারে সরকারকে ফোন করে জানান। আপনার বাড়ির সামনে রাস্তা হচ্ছে, রাস্তাটা যদি 8 ইঞ্চি ঢালাই করার কথা থাকে, আপনি দেখে ওয়ার্ক অর্ডার দেখে 8 ইঞ্চি ঢালাই হচ্ছে কিনা দেখুন। যদি 8 ইঞ্চি 7 ইঞ্চি হয়, আপনি একজন যোগ্য নাগরিক হিসাবে একটা ছবি তুলে বলুন এখানে 7 ইঞ্চি হয়েছে, আপনি ব্যবস্থা নিন, তাহলে সরকার কিন্তু সেই দুর্নীতির প্রতিকার করতে পারবে। মেধা তো রাজ্য ছাড়া হয়েছে দীর্ঘ বছর ধরে, আমরা দেখুন 2015 পরে কোনো নিয়োগ হয়নি। দেখুন নিয়োগ হয়নি, চাকরি স্যার, সেই জন্য তো মেধা ফিরে আসবে। মেয়েরা কখন ফিরে আসবে? যখন দেখবে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান ফিরেছে, যখন দেখবে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান হচ্ছে, মানুষের মধ্যে সততা এসেছে, কোন কাটমানি না দিয়ে কারখানা প্রতিষ্ঠা করা যাচ্ছে, ভারী শিল্প এসে দেখবে। দেখুন এটা তো ঠিক, এটা আপনি আমি সবাই জানি, আপনি আমি প্যানেলে সেই দিন বলেছিলাম যে আমরা জানি টাটার মতো সংস্থা বিশ্বের 4 নম্বর 5 নম্বর 5-এর মধ্যে থাকলে যার নাম হয়, সেই টাটা যদি যেখান থেকে ব্যবসা করতে পারেনি চলে গেছে, বিশ্বের আর কোনো কোম্পানি সেখানে ব্যবসা করতে আসবে, যার জন্য আসেনি পশ্চিমবঙ্গ কিছু পায়নি। আগামী দিন নিশ্চয়ই সেই পরিবেশ যদি হয়, সবাই যদি ফিরে আসে। আজকে দেখুন এটা প্রমাণ করা, 10 সেকেন্ড শেষ করছি। প্রবাসী ভারতীয়রা আমার সাথে মানে যুধাযুদ্ধ থেকে অনেকের সাথেই কথা হয়েছে, তারা বলছে আমরা পশ্চিমবঙ্গের জন্য কিছু করতে চাই। আমি বাংলার ছেলে, বাংলায় মানুষ হয়েছে, আমি বাইরে এসেছি, আমি এত বড় কোম্পানি, আমার এত কোটি টাকার প্রফিট, আমি বাংলার জন্য কিছু করতে চাই, কিন্তু পরিবেশ নেই। আজকে যদি সেই পরিবেশ হয়, আমরা যদি সকলে মিলে, রাজনীতি বিরোধিতা থাকবে কিন্তু সকলে মিলে যদি আমরা বাংলায় সেই পরিবেশ সৃষ্টি করতে বলেছেন, তাহলে প্রথম দিন এসেই বলেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলকে চাই, যারা থাকবেন পাশে। নিশ্চয়ই রাজনৈতিক দল প্রত্যেককে যদি উনি নিয়ে কাজ করতে চান, কারণ ওনাকে এখানে প্রমাণ করতে হবে যে বাংলার মানুষ যে ম্যান্ডেটটা দিয়েছে, যে ক্লিয়ার ম্যান্ডেটটা দিয়েছে অ্যাবসলিউটলি, সেই ম্যান্ডেটটার প্রতি উনি সম্মান রাখতে পারছেন কিনা। তার কারণ হচ্ছে যে একটু আগেই আপনি বললেন যে সরকার বলেছে এই নির্বাচন চলাকালীন যারা হিংসায় মারা গেছেন বিজেপির কর্মীরা, তাদের দায়িত্ব সরকার নিচ্ছে। তাদের দায়িত্ব সরকারের নেওয়ার কথা নয়, কারণ তারা বিজেপি পার্টির মারা গেছেন, তাদের দায়িত্ব পার্টি নেবে, সরকার নেবে না। সরকারকে যদি নিতে হয় তাহলে দেবদীপ চ্যাটার্জির পরিবারের দায়িত্ব নিতে হবে, যিনি কংগ্রেসের কর্মী ছিলেন এবং পোস্ট পোল ভায়োলেন্সে প্রথম কংগ্রেসের কর্মীরই কিন্তু প্রাণ গেছিল তৃণমূলের হাতে। তারপরে মানে ফার্স্ট ফেজ ইলেকশনের পর পশ্চিম বর্ধমানের আসানসোল, টু বি প্রিসাইজ। তো সেই জায়গায় দেবদীপ চ্যাটার্জির পরিবারের দায়িত্ব আগে নিন, তারপরে আপনাদের কর্মীদের পরিবারের দায়িত্ব নেবেন, এবং তার সঙ্গে তৃণমূলেরও যারা মারা গেছেন এই পোস্ট পোল ভায়োলেন্সের সেকেন্ড ফেজের ইলেকশনের পর বা আপনার রেজাল্ট ডিক্লারেশনের পর, তাদেরও দায়িত্ব নিতে হবে। কারণ সরকারকে নিরপেক্ষ হতে হবে, সরকারকে নিরপেক্ষ হয়ে মধ্যে কথা বলে বিচার করবেন। প্রত্যেকটা রাজনৈতিক দলে দেখা যাক কি হয়, আজকে বা খুন হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের দায়িত্ব দেখা যাক এই সরকার এটা করে কিনা, অবশ্যই সেদিকে নজর রাখবে। আজকে আর সময় নেই, একদম শেষ করতে হবে অনুষ্ঠান, শেষ করব অনুষ্ঠান। প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ রাখুন।